নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে সারাদিন ঘটে যাওয়া বিভিন্ন যে ঘটনা, সেই ঘটনার সঙ্গেই আমি আপনাদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে তুলে ধরব। দেখুন, আজকে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের ইনক্রিমেন্ট বা পদোন্নতির ক্ষেত্রে নতুন নিয়ম জারি করলো রাজ্য সরকার। এই নিয়মে বলা হচ্ছে যে 2019 সালের 24শে জানুয়ারি থেকে 2026 সালের 8ই জুলাই পর্যন্ত যাদের পদোন্নতি হয়েছে তাদের মধ্যে যাদের কম্পিউটার অপারেশন এবং টাইপিং ছাড়া যারা এই পদোন্নতির সুযোগ পেয়েছিলেন তাদেরকে নতুন করে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং এই উত্তীর্ণ কোথা থেকে হতে হবে? এই উত্তীর্ণ হতে হবে নেতাজি সুভাষচন্দ্র অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট থেকে তাদের এই বিষয়ে পাশ করতে হবে। যদি তারা পাশ করেন তাহলে সেক্ষেত্রে তাদের পদোন্নতি বা ইনক্রিমেন্ট যেটাই না বলুন না কেন সেটা কার্যকরী হবে। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু এই সরকারি কর্মচারীদের, বিশেষ করে ক্লার্ক, এলডিসি এবং ইউডিসির ক্ষেত্রেই এই শর্ত প্রযোজ্য করেছে রাজ্য সরকার। যদি সেটা না হয় তাহলে তাদের পদোন্নতি আটকে যাবে। এবং তার পাশাপাশি আরও একটা কথা বলা হয়েছে যে তবে তাদের পদচ্যুতি হবে না। একেবারেই পরিষ্কার বলা হচ্ছে তাদের পদচ্যুতি হবে না এবং তারা বর্তমানে যে বেতন কাঠামোর মধ্যে রয়েছেন, বেতন পাচ্ছেন, তারা সেটা পাবেন। কিন্তু নিয়ম অনুযায়ী যে বেতন বৃদ্ধির সুযোগ পাওয়ার কথা, সেই সুযোগ থেকে এই পরীক্ষায় পাশ না করলে তারা বঞ্চিত হবেন। যেটা অভিযোগ করা হচ্ছে যে একটা সময় রাজ্যে যে সরকারি নিয়ম ছিল সেই নিয়মকে অগ্রাহ্য করে বেশ কিছু সরকারি কর্মীদের পদোন্নতি হয়ে গিয়েছিল, যাদের মধ্যে অনেকে কম্পিউটার টাইপিং বলুন সেই সম্পর্কে তাদের কোনো পরীক্ষা দিতে হয়নি। কিন্তু প্রশাসনের কাজে গতি আনতে এবং এই পদোন্নতি সংক্রান্ত যে জটিলতা, সেই জটিলতা এড়াতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। অর্থাৎ আবারও একটা পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু এই তাদের প্রমোশন বলুন বা ইনক্রিমেন্ট বলুন সেটাকে, তাই সেই সুযোগটা তাদের গ্রহণ করতে হবে। এতে গেল সরকারি কর্মচারীদের কথা। একই অবস্থায় কিন্তু রয়েছে রাজ্যের যারা একেবারে শিক্ষক সমাজ যারা রয়েছে, তারাও কিন্তু একটা আশঙ্কায় দিন গুনছেন। কারণ সুপ্রিম কোর্টের যে রায়, সেই সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে কর্মরত যারা শিক্ষক রয়েছেন তারা যদি পরীক্ষায় যে পরীক্ষা অনুষ্ঠিত হয় আর কি স্বাভাবিকভাবে এসএসসির আগে বলুন বা প্রাইমারি শিক্ষক নিয়োগের আগে যে পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষায় এনসিইআরটির নিয়ম মেনে যদি তারা টেট পাস না করতে পারেন তাহলে কিন্তু তাদের চাকরি থাকবে কি থাকবে না সেই বিষয়ে গোটা দেশ জুড়ে একটা সমস্যা তৈরি হয়েছে। এবং এটা শুধু আমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলবো না, এটা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের ক্ষেত্রেও কিন্তু এই একই নিয়ম যারা বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এবং এ নিয়ে শিক্ষকদের পক্ষ থেকে একাধিক জায়গায় মামলা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন করা হয়েছে। এর আগেও ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তিনি যখন এসছিলেন পশ্চিমবঙ্গে এসছিলেন, তিনি বলেছিলেন যে পরিবর্তন আপনারা করে দিন, আপনারা আশ্বস্ত থাকুন। অর্থাৎ কেন্দ্র কি নতুন কোনো অর্ডিন্যান্স নিয়ে এসে শিক্ষকদের যে এই সমস্যা, কারণ দেখুন অনেক শিক্ষক সমাজ যাদের বয়স হয়ে গিয়েছে, শুধু যাদের চাকরির বয়স 5 বছর বাকি রয়েছে তাদেরকে ছাড়ের প্রস্তাব রেখেছে, নিয়ম রেখেছে সুপ্রিম কোর্ট। কিন্তু অনেক বয়স্ক শিক্ষক যারা দীর্ঘদিন ধরে এই গতানুগতিক টেট পরীক্ষার যে প্রিপারেশন তার সঙ্গে যুক্ত নন, ফলে তাদের ক্ষেত্রে নতুন করে পরীক্ষায় পাশ করাটা যথেষ্ট কষ্টসাধ্য বলেই কিন্তু মনে করছেন শিক্ষক সমাজ। এবং একাধিক শিক্ষক সমাজ এই বিষয় নিয়ে কিন্তু গোটা দেশ জুড়ে একটা আন্দোলনের প্রস্তুতি নিয়েছে। অনেক জায়গায় এই আন্দোলন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দেখুন, দ্বিতীয় আরেকটি বিষয় নিয়ে আসি, সেটা হচ্ছে যে ডিম ছোড়ার কালচার। এটা কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রায় একটা প্রথাগত নিয়ম হয়ে গিয়েছে, যেখানে একেবারে ধরুন সেই প্রাক্তন নেতা হোক, প্রাক্তন মন্ত্রী হোক, বর্তমান কাউন্সিলর হোক, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদেরকে আদালতে নিয়ে আসা হলে, তাদের বাড়ির সামনে নিয়ে গেলে তাদেরকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, তাদের গায়ে ডিম ছোড়া হচ্ছে, বাদ যাচ্ছে না কেউই। এবং আমরা গতকাল একটা ছবি দেখলাম যে চুঁচুড়ায় গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি এবং সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যের পা ধরে
সেখানকার একজন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর পা ধরে বসে গিয়েছিলেন যে আমাকে বাঁচান, কারণ তিনি আবার একটা মারাত্মক অভিযোগ করেছেন যে স্থানীয় এক বিজেপি নেতা তার কাছে 10 লক্ষ টাকা চেয়েছে, না দিতে পারলে তার উপরে ডিম থেরাপি দেওয়া হবে এবং তাকে হাফ প্যান্ট পরে তাকে কোমরে দড়ি দিয়ে ঘোরানো হবে। যদিও বিজেপি নেতৃত্ব এই অভিযোগ একেবারেই অস্বীকার করেছেন, তবে এবং রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য কিন্তু বারংবার তার বক্তব্যে বলছেন যে এই ডিম থেরাপি এটা বাংলার কৃষ্টি বা সংস্কৃতি নয়, কালচারের সাথে ম্যাচ করে না। অর্থাৎ এই ধরনের ঘটনাকে দল কোনোভাবেই অনুমোদন দেয় না এবং ভবিষ্যতেও দেবে না। কিন্তু রাজ্য সভাপতির এই বক্তব্যের পরেও কিন্তু বিভিন্ন জায়গায় এই ডিম থেরাপি চলছে, ডিম থেরাপির কালচারটা চলছে। দেখুন, যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে যারা এতদিন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, যারা সাধারণ মানুষের কাজের টাকা, সরকারি প্রকল্পের কাজের টাকা নয়-ছয় করে আর নিজেদের প্রাসাদপ্রম অট্টালিকা বানিয়েছেন, নদীর চর দখল করে যারা দিনের পর দিন সেখানে সুন্দর রিসর্ট বানিয়েছেন, যারা সাধারণ মানুষের আবাস যোজনার টাকা মেরে তৃণমূলের ছোট বড় মেজ নেতারা যারা অট্টালিকা বানিয়েছেন, নিজেদের বাগান বাড়ি বানিয়েছেন, তাদেরকে দেখলে সাধারণ মানুষ যে ক্ষিপ্ত হবেন এটা বলার কোনো অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে কাদা বা ডিম ছুটছেন তারা সেই ক্ষোভের জায়গা থেকে করছেন এই ডিম থেরাপি কালচারটা। কিন্তু ভেবে দেখুন, এই যে প্রতিবাদ, এই যে আমি বলবো এই আন্দোলন, এটা একটা বিকল্প কোনো একটা ব্যবস্থা থাকা উচিত। এটা মানতে হবে যে ডিমকে সবচাইতে পুষ্টিকর সুষম একটা খাদ্য তালিকার মধ্যে রাখা হয়, যে সস্তায় পুষ্টিকর খাদ্যের জন্য বিভিন্ন ক্ষেত্রে এই ডিম এটাকে কিন্তু বিজ্ঞানীরাও স্বীকার করেছেন। কিন্তু অনেক জায়গায় আপনি দেখবেন যে একদম প্রত্যন্ত যে জায়গাগুলোতে যে সমস্ত বিদ্যালয়গুলো রয়েছে, সেখানে সপ্তাহে অন্তত একটা দিন এই ডিম খাওয়ার আশায় খালি পায়ে ছোট ছোট বাচ্চাগুলো স্কুলে আসে। এমন অনেক ঘটনা আমরা দেখেছি যে স্কুলে একটা ডিম দেওয়া হলো, সেই ডিমের অর্ধেকটা বাচ্চাটা খেয়ে অর্ধেক ডিম পকেটে নিয়ে যাচ্ছে বাড়িতে। কেন? তার ছোট বোন বা ভাইটা সপ্তাহে একটা দিন ডিম খেতে পারে না। দাদা হিসাবে তার কর্তব্য, যেহেতু তার ছোট ভাই বা বোন স্কুলে পড়ে না, তাই গোটা একটা ডিমের অর্ধেকটা সে স্কুলে খেয়ে বাকি ডিমটা পকেটে নিয়ে বাড়ি যাচ্ছে যে তার ছোট বোন বা ভাইটার হাতে এই ডিমটা তুলে দেবে। অর্থাৎ এই যে ডিমগুলো ছোড়া হচ্ছে, এই যে পুষ্টিগুণ নষ্ট হচ্ছে, আসুন না এই ডিমগুলো না ছুঁড়ে ক্রেট ডিম এরকম না ফাটিয়ে, যদি মনে হয় যে আপনার পাশের বাড়ির ওই ছোট্ট বাচ্চাটি যারা কোনোদিন এক সপ্তাহে একটা ডিমের প্রত্যাশায় প্রত্যেক দিন স্বপ্ন দেখে, তাদের মুখে ডিমটা তুলে দিই। প্রতিবাদ আন্দোলনের একাধিক ধারা রয়েছে, একাধিক পথ রয়েছে। সেই পথে যারা দুর্নীতি করেছেন, যারা সাধারণ মানুষের টাকা নয়-ছয় করেছেন, তাদের বিরুদ্ধে সরব হন। কিন্তু এই যে ডিম থেরাপির নামে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যা চলছে, বিশিষ্টজনরাও বলছে অবিলম্বে এটা বন্ধ হওয়া উচিত। অর্থাৎ যারা ছুটছেন, আশা করি যে আপনারা মানবিক হবেন, ডিম ছুঁড়ে নষ্ট না করে অন্য ধারায় অন্য ভাষায় আপনারা প্রতিবাদ করুন। কিন্তু এই ডিমটা না ফাটিয়ে ছোট্ট বাচ্চাটার মুখে তুলে দেবার যদি চেষ্টা করেন, তাহলে অনেক শিশু অপুষ্টির হাত থেকে রক্ষা পেতে পারে। অনেকেই এই আর্জিটাই কিন্তু জানাচ্ছেন যারা এই ডিম থেরাপির কালচারে রীতিমতো বিশ্বাসী হয়ে উঠেছেন। আসি পরের একটি বিষয় নিয়ে। ইতিমধ্যেই 21শে জুলাই, দেখুন 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের পক্ষে কিন্তু একটা বাৎসরিক সবচাইতে একটা বড় উৎসবের ধারণা ছিল। এতদিন ধরে আমরা সেই 21শে জুলাই দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন মহাকরণ অভিযান চলে, সেই সময় সিপিএম আমলে গুলি চালানো হয়, তাতে এই যে কংগ্রেস কর্মীরা মারা যান, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছর এই 21শে জুলাই করা হতো এবং কলকাতা প্রায় জনারণ্যে পরিণত হতো, বিশাল বিশাল স্টেজ করা হতো এবং বিগত কয়েক বছর ধরে সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে একটা চাঁদের হাট তৈরি হতো। দলীয় নেতাকর্মীরা তো থাকতেনই, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে টলিউডের নক্ষত্ররা আলো করে মঞ্চে বসে থাকতো। আমি জানি না যে এই যে নক্ষত্র খচিত 21শে জুলাইয়ের যে মঞ্চ, সেখানে কতটা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হতো আর কতটা এই টলিউডের যারা নামি দামি অভিনেত্রী, গায়ক বলুন, শিল্পী বলুন, লেখক বলুন, তারা ভিড় করে থাকতেন
সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে রাজ্য বিজেপি। এবং এই যে 21শে জুলাই প্রতি বছর যে সিএসসি অফিসের সামনে, ভিক্টোরিয়া হাউসের সামনে যেটা করা হতো, সেই জায়গায় কিন্তু এবার পারমিশন সম্ভবত তৃণমূল কংগ্রেস পাচ্ছে না। তারা আজকে এই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। এখন আদালতের রায় কোন দিকে যায় সেদিকে নজর থাকবে সকলের। বা এই যে কার্যত নির্বাচনে ভরাডুবির পর এক ঘরে হয়ে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে সাজানো বাগান, সেই সাজানো বাগান ভেঙে তছনছ হয়ে গিয়েছে। তার চারপাশে যারা ঘুরঘুর করতেন, তার সামনে পেছনে যে অগণিত শিল্পীরা ছিলেন, তারা আজ পিছটাম দিয়েছেন। শুধু তাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে জিতে আসা বিধায়ক সাংসদরাও এখন তার বিরুদ্ধে প্রকাশ্যে সরব হচ্ছেন। ঋতব্রতপন্থী তৃণমূলে তারা নাম লিখিয়েছেন। ফলে কার্যত এই মুহূর্তে কোণঠাসা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে গোনা কয়েকজন বিধায়ক এবং সাংসদকে নিয়ে তিনি লড়াই চালাচ্ছেন। কিন্তু সেই যে 21শে জুলাই কি মানে সেই তার যে জৌলুস, সেই জৌলুসটা কি আর এবছর থাকবে? নজর থাকবে সেই দিকে। আর আদালতের রায় কোন দিকে যায় তার উপর নির্ভর করবে যে পূর্বের নির্ধারিত স্থানে তৃণমূল কংগ্রেস তাদের 21শে জুলাইয়ের এই সভা করতে পারে কি পারে না। অন্যদিকে দেখুন, ঋতপ্রতিপন্থী তৃণমূল যারা, তারাও বলছেন যে আমরা আসল কংগ্রেস। ফলে এই কালীঘাটপন্থী তৃণমূলের কোনো গল্প নেই 21শে জুলাইয়ের করা, শহীদ দিবস করা। আমরা শহীদ দিবস করব, কারণ এতদিন যে শহীদ দিবসটা হয়েছে কোনো শহীদকে সম্মান জানানো হয়নি। শুধু পেশি আস্ফোলন, ক্ষমতা আস্ফোলন, আর ওই টলিউডের নেতা মানে শিল্পীদের নিয়ে একটা চাঁদের হাট তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, সেটাকে আর যাই বলা হোক, এটা শহীদ দিবস বলা যায় না। এটা বক্তব্য ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস যারা রয়েছেন তাদের বক্তব্য। এবং বিজেপি যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অধিকার নেই শহীদ দিবস পালন করার, কারণ ওই সময়ে যার নির্দেশে গুলি চলেছিল, মনীশ গুপ্ত স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব সেই সময় ছিলেন, তার নির্দেশে গুলি চলেছিল। অর্থাৎ কিন্তু ক্ষমতায় আসার পর সেই মনীশ গুপ্তকেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্যাবিনেট মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলছেন যে সেই দিনই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবসের যে বিষয়টি বলতেন, তার মানে সেই ধারণাটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। ফলে শহীদ দিবস নিয়ে 21শে জুলাই যেটা বলা হতো তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে একটা ভিত্তি, একটা শক্তিশালী ভিত্তি, সেই ভিত্তি যে এবারে টলমল পরিস্থিতি, জনজোয়ার যেটা ঘটতো, সেই জনজোয়ার এবার যে কার্যক্ষেত্রে আর দেখা যাবে না, সেটা এক প্রকার নিশ্চিত বলা যেতেই পারে। আরেকটি বিষয় নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে সেন্সাস সামনে তৈরি হবে, জনগণনা, গোটা দেশ জুড়ে সেন্সাস তৈরি করা হবে। এই সেন্সাসে পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু বিপুল সংখ্যক শিক্ষক এবং সরকারি কর্মীদের নিয়োগ করা হবে। ফলে শিক্ষকদের একটা বড় অংশ সেখানে আপত্তি জানাচ্ছেন যে দেখুন, এমনিতেই স্কুল শিক্ষকদের স্কুলের শিক্ষার পাশাপাশি, শিক্ষাদানের পাশাপাশি মিড ডে মিল বলুন, এসআইয়ের প্রক্রিয়া বলুন, সরকারের যে বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পের একাধিক গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে শিক্ষকেরা যুক্ত। তারপরে যদি এই সেন্সাসের দায়িত্ব তাদের ওপর আসে, তাহলে পঠন পাঠন ব্যাহত হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই শিক্ষকদের সেন্সাসের আওতা থেকে বাদ দেওয়ার কিন্তু একটা দাবি উঠছে যে এমনিতেই রাজ্যে তৃণমূল আমলের যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারিতে একাধিক স্কুলে শিক্ষক নেই, ছাত্রছাত্রীর তুলনায় শিক্ষক সংখ্যা কম, 26,000 যে চাকরি সেটা চলে গিয়েছে। এমনিতেই শিক্ষার সংকট তৈরি হয়েছে। তৃণমূল বিজেপি গভর্নমেন্ট আসার পর নতুন করে এসএসসি এবং প্রাথমিক নিয়োগের জন্য তারা পরিকল্পনা গ্রহণ করছেন, কিন্তু এই প্রসিডিওর যতদিন না পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত এই শূন্যস্থান ভরাট হওয়ার কথা নয়। দীপক বর্মন, রাজ্যের সম্মানীয় শিক্ষামন্ত্রী, তিনি জানিয়েছেন যে কেন্দ্র সরকার প্রতিবার এই বিরাট সংখ্যক যে কাজ, সেই কাজের জন্য কর্মী চান। তিনি স্বীকার করেছেন, হ্যাঁ, কিছু ক্ষেত্রে তো অসুবিধা হবেই শিক্ষকদের যদি বেশিরভাগ অংশটাকে নিয়ে নেওয়া হয়। তিনি বলছেন যে যাদের ক্ষেত্রে যতটা কম পারা যায় সেই দিকে তারা দৃষ্টি দেবেন, এবং যদি কেউ না করেন তার ক্ষেত্রে যেটা আইনগত ব্যবস্থা নেওয়ার, সেটা নির্দিষ্ট নিয়ম মেনেই নেবেন। তবে যাদের একেবারে খুব অসুবিধা রয়েছে, তারা শারীরিকভাবে অক্ষম, ক্যান্সার পেশেন্ট, দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে শিক্ষা দপ্তর যে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন, সেটা আজকে পরিষ্কার করে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মন।
আজকের আলোচনায় শেষ প্রসঙ্গে আসি যে রায়গঞ্জ শহরের যে যানজট, সেই যানজট নিরসনে কিন্তু এবার উদ্যোগী হলো পুরসভা এবং প্রশাসন। দেখুন, দীর্ঘদিন ধরে রায়গঞ্জ যে শহর, সেই শহরের রাস্তাঘাটের মানে আয়তন বাড়েনি, কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে গাড়ির সংখ্যা, মানুষের সংখ্যা, এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে যে অনিয়ন্ত্রিত টোটোর দাপাদাপি। ফলে বিভিন্ন সময় বিভিন্ন দলের রাজনীতির প্রার্থীরা তাদের প্রত্যেকের একটা বার্তা ভোটের আগে থাকে রায়গঞ্জের যানজট সমস্যার অবসান ঘটানো, কিন্তু কার্যক্ষেত্রে সেটা হচ্ছিল না। তবে বর্তমানে রায়গঞ্জ পুরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন রায়গঞ্জের সম্মানীয় মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়। তিনি কয়েকদিন আগে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন সহ অন্যান্য যে সংগঠন রয়েছে তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তারা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলা হচ্ছে যে দুটো জায়গায় টোটোর স্ট্যান্ড করা হবে। এই যে রাস্তার যেখানে সেখানে টোটো দাঁড় করিয়ে যাত্রী ওঠানামানো করা হচ্ছে, এটা চলবে না। দুটো জায়গায় এই স্ট্যান্ড করা হচ্ছে, একটা হচ্ছে স্টেশন বাজার সংলগ্ন এলাকায় এবং অন্যটি রায়গঞ্জের যে বিনায়ক হোটেল রয়েছে সেই বিনায়ক হোটেলের রাস্তায়, সেখানে টোটোর স্ট্যান্ড করা হবে এবং সেখান থেকেই যাত্রীদের ওঠানো নামানো করতে হবে। যত্রতত্র রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাত্রী ওঠানো নামানোর দিন বোধহয় এবার শেষ হতে চলো রায়গঞ্জ শহরে। এটা শুধু যানজট নয়, এই যে যেখানে সেখানে টোটো দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা, এতে করে একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটছিল। এবং এই পরিস্থিতি কাজে আনার জন্য প্রশাসন যে এবার কঠোর ভূমিকা নেবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখছে না। এবং এই কারণে পুরো বাসস্ট্যান্ড চত্বর এলাকায় যে সমস্ত অস্থায়ী দোকানদার যারা ছিলেন, যারা অভিযোগ, তাদেরকে কিন্তু 12 তারিখের মধ্যে দোকানঘর গুটিয়ে নিয়ে চলে যাওয়ার কথা বলছেন। কারণ সেই জায়গাটা ছাড়লে সেখানে টোটোগুলোকে স্ট্যান্ডে টোটো রাখা যাবে। কিন্তু এই যে যারা এখানে অস্থায়ী যারা দোকানদার যারা ছিলেন, তাদের কি পুনর্বাসন হবে? তারা দাবি জানাচ্ছেন যে পুনর্বাসন দেওয়া হোক মানবিক কারণে। সেই পুনর্বাসন, কারণ তারা আর একটা বিস্ফোরক অভিযোগ করছেন যে তৎকালীন তৃণমূল কংগ্রেস নেতাদের রীতিমতো সেলামি দিয়ে তাদের জন্য অস্থায়ী ঘরগুলোতে করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, বসতে দেওয়া হয়েছিল। এখন যদি দুদিনের নোটিশে তাদের উঠে যেতে হয়, তাহলে তাদের রুটি রোজগারে টান পড়তে পারে। এখন প্রশাসন একদিকে উন্নয়ন, অন্যদিকে এই মানবিক দৃষ্টিভঙ্গি, দুটোর ভারসাম্যের খেলা দেখাতে কতটা সক্ষম হয় প্রশাসন এবং রায়গঞ্জ পৌরসভা, সেদিকে কিন্তু নজর থাকবে আমাদের সকলের। আমরা আমাদের আজকের এই দৃষ্টিকোণ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন RCTV সংবাদের বিশেষ এই অনুষ্ঠান দৃষ্টিকোণ। শুভরাত্রি, নমস্কার।